দিস ইজ রিডিকিউলাস। আবার একটা মিসিং কেস। এই নিয়ে 15টা হলো। বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে জানিস তিথি। এই 15টা মেয়ে যে কোথায় আছে বা আদৌ আছে কি না। পুলিশও তো ক্লুলেস। আর আমিও ক্লুলেস, কিচ্ছু বুঝতে পারছি না। কিরে, এখানে গাড়িটা দাঁড় করালি কেন গৌরব? এই বাড়িটা? এটাই তো মনে হচ্ছে। এদিন তো তোর কাছে বাড়ির ওয়াচম্যানের নাম্বারটা ছিল না, একবার কল কর না। নাম্বার তো আছে, কিন্তু মানুষটা আছে কি না এটাই একটা বড় প্রশ্ন। এইভাবে বলছিস কেন? কারণ আমি যতবারই ওনাকে কল করেছি একবারও ফোন ধরেনি। এবার কি করব সেটা তো বল। কি আর করব, কলকাতা থেকে এত দূর তো শুধু তোদের বদন দেখতে আসেনি। চল ভিতরে গিয়ে দেখি যদি কাউকে পাওয়া টাওয়া যায়। কাউকে কিছু না বলে এমনি ঢুকে যাব? তিথি মা আমার কর করে 3000 টাকা নিয়েছে একটা দিন থাকার জন্য, তাও আবার একজন ফোন ধরছে না বলে ওরা কি আমাদের টাকাটা ফেরত দিয়ে দেবে? তার চেয়ে বরং এত আকাশ কুসুম না ভেবে ভিতরে গিয়ে দেখি। চল ভিতরে চল। আজ 19শে জানুয়ারি। গৌরব, দীপ্ত, তিথি আর হিয়ার জন্মদিন। বিষয়টা শুনে একটু খটকা লাগলেও এটাই সত্যি। কাকতালীয় ভাবে এই 4 বন্ধুর আমাদের এই বসুন্ধরায় আগমন হয় একই দিনে। যদিও লোকমতে প্রচারিত বন্ধু তারাই হয় যারা একে অপরের পাশে থাকে, একে অপরের সাথে দৃষ্টিভঙ্গি মেলে। তবে এদের ক্ষেত্রে চিন্তা ভাবনা নয়, জন্মদিনে মিলাদি ইনচার দোস্তক। সেই স্কুল জীবন থেকে বন্ধুত্ব এদের। প্রতি বছর এই দিনটা ওরা 4 জন একসাথে কাটায়, সে যে যতই ব্যস্ত থাকুক না কেন। তবে এই বছরের জন্মদিনটা তারা একটু বিশেষ করতে চেয়েছিল, কারণ ছাত্র জীবন ছেড়ে এবার তারা পা রেখেছে কর্মজীবনে। হয়তো চাকরি সূত্রে নিজের শহর ছেড়ে অন্য শহরে রওনাও দিতে হবে ওদের মধ্যে কাউকে। তাই এই বছরের জন্মদিন কাটাতে ওরা চলে আসে কলকাতা থেকে বেশ অনেকখানি দূরে একটি মিলিমিলি গ্রাম উদয়নগরের বহুল প্রচলিত বাগানবাড়ি আগমনে। ইন্টারনেট সার্চ করে প্রথমেই বাড়িটার সন্ধান পায় দীপ্ত। তারপর না, তার আর পর নেই। চলুন আমার সাথে সাথে আপনারা পাড়ি দিন বাকি গল্পটায়। কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আমাদের আজ একটা বুকিং ছিল। তোদের সব ছেড়ে এই বাড়িটাই কেন পছন্দ হলো বলতো? চারপাশটা এত নিস্তব্ধ যে আমাদের কণ্ঠস্বর যেন আমাদেরই গিলে খেতে আসছে। তার থেকেও বেশি জরুরি, কেউ না থাকলে আমরা উদ্ভ্রান্তের মতো এখানে থেকে যেতে তো পারি না। এই আমার কিন্তু বেশ ভাল লাগছে এবারে, বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে। ওরা 3 বন্ধু হিয়ার সামনে দাঁড়াতেই দেখা পায় একজন আগন্তুকে। মাঝবয়সী চেহারার এই ভদ্রলোকের সাথে তাদের আগে কোনো পরিচয় ঘটেনি। গায়ে শাল জড়ানো সেই বলিষ্ঠ চেহারার ভদ্রলোকটি বেশ গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, আপনারা কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি কি সুরেশ? সুরেশ নেই, ওকে ওর গ্রামে যেতে হয়েছে, ওর মায়ের শরীর খারাপ। আমি এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকি। আমার নাম অশোক। ইয়া আশাহত হয়ে তিথির কানে ফিসফিসিয়ে বলে ওঠে, দিস ইজ নট ডান। সুরেশের তো সবকিছু অ্যারেঞ্জমেন্টস করার কথা ছিল, ওনাকে তো আবার সবটা কনভে করতে হবে। সুরেশ নেই তো কি হয়েছে? আপনারা যা যা ভেবেছিলেন তাই হবে, তার থেকে বেশিও কিছু হতে পারে। বেশিও হতে পারে মানে? আপনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, তাই না? এত তারা কিসের? এই তো সবে কলির সন্ধ্যা। এই যে নিচে এই ঘরটায় আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে মাংস রাঁধি,
শুনেছি আজ নাকি আপনাদের 4 জনেরই জন্মদিন। হ্যাঁ, সুরেশ কি আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই আর কি। আপনারা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিন, অনেক দূর থেকেই তো এসেছেন। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমরা নিচের ঘরে কেন থাকবো? দোতলাতেও তো ঘর আছে। অশোকবাবুর চোখে একটা অশনির সংকেত আর ঠোঁটে অশুভ হাসির ঝলক ফুটে ওঠে। ওপরে তেমন বিশেষ কিছু নেই, আবার বিশেষ কিছু আছে, খুব বিশেষ কিছু। তবে উপরের ঘরে থাকার এখন সঠিক সময় নয়। আপনারা রাতে না হয় উপরে বিশ্রাম নেবেন, আমি আসি, রান্নাটা সেরে নিতে হবে। অশোকবাবু পিছন ফিরে রন্ধনশালার দিকে চলে যান। গৌরব, দীপ্ত, তিথি আর হিয়া কাঠপুতুলের মতো নির্বোধ দৃষ্টিতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে আগমনের প্রশস্ত উঠানে। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল চল চল, ভেতরে চল, ঘরে চল। এই অশোকবাবুর চাহনিটা কেমন যেন, যখন তাকিয়েই থাকি, পলক পড়ে না চোখে। বুকের ভেতরটা কেমন ভয় ভয় করে। ঠিকই বলেছিস তিথি, ওনার কথা বলার ধরনটাও কেমন যেন সেই রহস্যজনক। উনি এমনভাবে বলছেন যেন উনি আমাদের ব্যাপারে সবটা জানেন। পরিস্থিতি সামাল দিতে দীপ্ত বলে ওঠে, বাবা কি সন্দেহবাদিক তোরা! তোদের যারা বিয়ে করবে তাদের কপালে দুঃখ আছে। তবে আরো একজনের কপালে দুঃখ আছে। কার? ওই সুরেশের ব্যাটার। কথা ছিল ও নিজে দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করবে, আর এখন উনি পাত্তারি গুটিয়ে নিজের গ্রামে পালিয়ে গেছেন। সত্যি বলছি, দেখ না, ওই সুরেশের খবর আছে। এই ঘরটা বললো তো গৌরব। চল। তিথি, তিথি কোথায় গেল? আরে এই তো আমাদের সাথেই ছিল, আমাদের সাথে এইদিকেই তো আসছিল। আচ্ছা, কুল কুল, আমি দেখছি। তিথি, তিথি, তিথি। তিথিকে খুঁজতে খুঁজতে পুনরায় আগমনের উঠানে এসে উপস্থিত হয় দীপ্ত। সে এসে উদ্ঘাটন করে তিথি সিঁড়ি ধরে দোতলায় ওঠার চেষ্টা করছে। তিথি, তুই এখানে কি করছিস? তিথি দীপ্তর ডাক শুনে প্রথমটা হাঁ করে তার দিকে চেয়ে থাকে। তার চোখে মুখে কোনো রকম ক্রিয়া প্রতিক্রিয়া কিচ্ছু নেই, যেন একটা পুতুল। দীপ্ত তিথিকে ধরে ছাঁকালে নিজের হুঁশে ফিরে আসে সে। দীপ্তর কাছে গিয়ে ওর হাতটা চেপে ধরে তিথি, মুখে তার হাজারো একটা প্রশ্নের ঢল। দীপ্ত, দীপ্ত, দোতলার ওই ঘর থেকে আমাদের কেউ দেখছে জানিস? কি? আচ্ছা, তুই কি করে বুঝলি? কাউকে দেখেছিস? আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি ফিল করেছি আড়ালে বসে কেউ আমাদের দেখছে রে। আমার কথাটা শোন, আমি, তুই, আমরা সবাই ফ্ল্যাটে জীবন অভ্যস্ত, তাই এত বড় বাড়ি, এত ঘর, এসব দেখে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে মনে হতেই পারে যে আমাদের চারিপাশে কেউ আছে, কিন্তু সেরকম তো নয়, বল? সাবকনশিয়াস মাইন্ড? আগে হ্যাঁ ম্যাডাম, এবার চল এখান থেকে। হিয়া, গৌরব তোর জন্য ওয়েট করছে। এসব ছেলে মানুষই করে। কে? কি হয়েছে? কি হয়েছে? কে? একটা ছায়া যেন সরে গেল। দেখলি? তোকে বললাম না। আরে বাবা, আমার ভুলও তো হতে পারে, একটু সুযোগ পেলো তো শুরু হয়ে গেল। চল চল চল। মনের ভুল বলে উপেক্ষা করলেও দীপ্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সেই সময়ে সেই জায়গায় সে আর তিথি ছাড়াও তৃতীয় কারুর অস্তিত্ব ছিল, যাকে চোখে দেখা না গেলেও শরীরের 5টা ইন্দ্রিয় দিয়ে তাকে অনুভব করা যায়। তিথি ঘরে এলে সকলে উদ্বিগ্ন কণ্ঠে তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, তার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু তিথি উত্তরে কিছুই বলে না। তিথির এই চুপ হয়ে যাওয়াটা দীপ্ত, গৌরব, হিয়া কেউই ঠিক মেনে নিতে পারছিল না।
তাই তারা ঠিক করে দুপুরের আহার সেরে গ্রামটা ঘুরতে বেরোবে, তাহলে যদি তিথির মনটা আগের থেকে একটু ফুরফুরে হয়ে যায়। ঘন্টা দেড়েক পর অশোক বাবু ওদের ঘরে এসে বলে যান, খাবার তৈরি, আপনার খেতে আসুন। চার বন্ধু খিদে পেটে খেতে আসে। তারা খাবার টেবিলের ধারে কাছে যেতেই অসম্ভব সুন্দর খাদ্যের ঘ্রাণ পায়। গৌরব দেখে টেবিলটাও কত সুন্দর আর ছিমছাম করে সাজানো, ঠিক যেমনটা তাদের পছন্দ। আমি একা মানুষ, তাই বেশি কিছু করে উঠতে পারিনি। এই ভাত, ডাল, ভাজাভুজি, মাংস আর জন্মদিনের পায়েস। দেখেই তো অত্যন্ত লোভনীয় মনে হচ্ছে, বিশেষ করে এই পায়েসটা। আপনি দেরি না করে বরং চটপট আমাদের খেতে দিয়ে দিন। কিরে তিথি, তুই আবার প্যাঁচার মতো মুখ করে দাঁড়িয়েছিস কেন? তোর আমার কথা আদৌ মনে আছে? আমি যে আপনি তো গুড়ের পায়েস খান না, তাই পায়েসে গুড় দেওয়ার আগেই আপনারটা আলাদা করে তুলে রেখেছি। দেখুন তো ঠিক আছে কিনা। কথাটি বলে তিথির সামনে পায়েসের বাটিটি রাখেন অশোকবাবু। বাঁচালেন অশোকবাবু, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। কিরে, কি হলো? কাশছিস কেন এত? নে জল খা। কেমন একটা ঝাঁঝ লাগলো গলায়। শুরুতে অমন একটু লাগে। মিষ্টি খাবারের ঝাঁঝ আসবে কোথা থেকে? আমরাও তো একই পায়েস খাচ্ছি। তুই কথাটা কম বল, দেখবি হাঁচি কাশি কিছুই হবে না। তিথি কোনো উত্তর না করে খাবার খেতে শুরু করে। প্রথমটা তার অসুবিধা হলেও পরের দিকে বেশ তৃপ্তি সহকারে তারা দুপুরের আহার শেষ করে। খাওয়া দাওয়া সেরে কথা মতো তারা গ্রামটা ঘুরতেও যায়। বেশ আনন্দ করছিল তারা। এরই মাঝে অশোক বাবুর সাথে গ্রামের বাজারে গৌরব, দীপ্ত, হিয়া আর তিথির দেখা হয়। সন্ধে হয়ে আসছিল। অশোক বাবু টুকটাক এর সাথে ওই চার বন্ধুর আলাপ করিয়ে দিয়ে বলে ওঠেন, আপনারা আমার সাথে ফিরে চলুন, এদিকে রাস্তায় আলো নেই, পরে ফিরতে অসুবিধা হতে পারে। আমরা ঠিক ফিরে পড়বো, আপনি এগোন। তিথি, আমি বলছি ফিরে চলো। আমি তো তোমাদের ভালোর জন্যই বলছি, তাই না? সকলকে অবাক করে তিথি মন্ত্রমুগ্ধের মতো অশোকবাবুর পিছনে হাঁটতে শুরু করে। তিথি এমন অদ্ভুত বিহেভ করছে কেন বলতো? সেই উত্তরটা মিস্টার অশোক বাবুই দিতে পারবেন। বিক্ষিপ্ত মেজাজে বাড়ি ফেরে গৌরব, দীপ্ত আর হিয়া। অশোকবাবু তিথিকে বলছেন, তিথি, এবার এই ব্যাগটা রান্নাঘরে রেখে দিয়ে এসো। ব্যাগটার ওজন খুব একটা কম ছিল না, কারণ ওই ব্যাগে ছিল ভর্তি সবজিপাতি। আর তিথি খানিকটা রোগা হওয়ায় ও কোনোদিনও ভারী জিনিস ওঠাতে চাইতো না, কিন্তু ওই মেয়ে ওই সবজি ভর্তি বাজারের ব্যাগ টেনে হিচড়ে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে ছুটে যায় দীপ্ত। তিথি মুখে কিচ্ছুটি বলে না, তবে তার লাল চোখ দুটো অনেক না বলা কথাই বলে দিল। ভয়ে তিথির হাত ছেড়ে দেয় দীপ্ত। অন্যদিকে গৌরব ওই অশোক বাবুর ওপর আক্রমণ করে। What have you done with our ball? না হলে তোকে এখানে কুপিয়ে মেরে ফেলবো। তুই কি করে জানলি দিদি গুড়ের পায়েস খায় না? সুরেশ বলেছে, কিন্তু আমরা তো সুরেশকে কিছু বলিনি এই ব্যাপারে। দিদি আমাকে মারছে। তোমার বন্ধুদের সরাও। ছাড় বলছো না, ছাড়। গৌরব তিথির এমন ভয়ানক রূপ দেখে স্তব্ধ হয়ে যায়। হিয়া মনের সাহস নিয়ে তিথির দিকে এগিয়ে আসে। সে তিথির মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে রে বাবু? কেন এমন করছিস? বাড়ি যাবি? ও তো এখন বাড়ি যেতে পারবে না। She is not talking to you. Just keep your mouth shut. আমি এত ইংরেজি বুঝি না, বুঝি শুধু একটা জিনিস,
তোমার বন্ধু এখন আমার হাতের পুতুল। ওকে আমি যেমন নাচাবো ও তেমনই নাচবে। যাচাই করতে চাও? বলো বলো। আচ্ছা, তোমরা বলো, কি এমন সবজি তোমার বন্ধু খেতে একদম পছন্দ করে না? বলো। এ মা, এটাও জানো না? তার মানে তোমরা তোমাদের বন্ধুকে চেনোই না। বেগুন, ওর বেগুনে অ্যালার্জি আছে। তুমি নিশ্চিত তোমার বন্ধু তিথি কোনো পরিস্থিতিতেই বেগুন খাবে না? মরে গেলেও না। তিথি, সামনের বাজারের ব্যাগ থেকে বেগুন তুলে খেয়ে নাও। কাঠপুতুলের মতো ঘাড় নেড়ে তিথি ওই বাজারের ব্যাগ থেকে কাঁচা বেগুন উঠিয়ে কচকচ করে চিবাতে শুরু করেছে। তিথির খাওয়া দেখে কাক গুলিয়ে ওঠে ওদের তিনজনের। কি করেছেন ওর সাথে? কিসের শত্রুতা ওর আপনার সাথে? হিপনোটিজম, বশীকরণ। ওদিকে দেখো, ওদিকে দুটো পিঁপড়ে চলে যাচ্ছে, মারো ওগুলোকে। কি হলো, পিঁপড়েও মারতে পারো না? ছোট ছোট লাল পিঁপড়ের কামড়ে তিথির ফর্সা হাত দুটো ফুলে লাল হয়ে উঠেছে। তাও সে তার দুই হাতের তালুর চাপে ওই পিঁপড়ে মেরেই যাচ্ছে। কেন অত কষ্ট দিচ্ছেন ওকে? কি ক্ষতি করেছে আপনার? কি কি চাই আপনার ওর থেকে? এই প্রশ্নটাই হচ্ছে আসল। কি চাই আমার? দেখুন প্লিজ, যত টাকা লাগে আমরা আপনাকে দিতে রাজি, যত টাকা লাগে, প্লিজ লিভ আর। অশোকের মুখে সেই শয়তানি হাসি। ঠিক আছে, নিয়ে এসো, তোমাদের কাছে যা আছে সব নিয়ে এসো, কিছু যেন পড়ে না থাকে। দীপ্ত, চল এখান থেকে। যার কাছে যা আছে সব ওনাকে দিয়ে দিতে হবে। চল। হিয়া, দীপ্ত আর গৌরব নিজেদের কাছে যা টাকা পয়সা ছিল সবকিছু একটা ব্যাগে ভরে অশোকের সামনে রাখে। সোফায় বসে বেশ খানিকটা দূরত্ব থেকে পয়সার ব্যাগটা দেখে এসে বলে ওঠে, বাহ, এ তো বিশাল ব্যাপার। এবার নিজেদের ফোনগুলো রাখো এই টেবিলে। তোকে এই দেখো, তুমি হিরো সাজলে ওদিকে তিথির কষ্ট আরো বাড়বে। এখন তো পিঁপড়ে মারছে, এবার কাঁকড়া বিছে ছেড়ে দেবো। আর তুমি জানো, আমি যা বলবো তিথি তাই করবে। তিথি, একবার ওদের দিকে তাকিয়ে হেসে দাও তো। আমি যতক্ষণ না থামতে বলবো তুমি হেসেই যাবে, কেমন? এ কি, তোমরা তিনজন আবার দাঁড়িয়ে রইলে কেন? রাখো ফোনগুলো টেবিলে, রাখো। অসহায় হয়ে তিথির মতো ওরাও অশোকের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করছিল। পার্থক্য ছিল শুধু একটাই, তিথি ওই মানুষরূপী দানবটার হাতের পুতুলে পরিণত হয়ে গিয়েছিল। তিনটে ফোন? তোমাদের তিনজনের ফোনটা দিলেই শুধু হবে? তিথির ফোনটা কই? আমরা জানি না। কি দরকার মিথ্যে বলার? এই তিথি, নিজের ফোনটা এই টেবিলে রাখো। তিথি ঘাড় নেড়ে মন্ত্রমুগ্ধের মতো হিয়ার দিকে এগোতে থাকে। হিয়ার কাছে গিয়ে হিয়ার ব্যাগটা নিয়ে টানাটানি করতে থাকে সে। উন্মাদ হয়ে গেছিস রে তুই? ছাড় ছাড়, এই ব্যাগে কিছু নেই, ছাড়। তোর ফোন আমার কাছে কি করে থাকবে? ছাড়। উফ, এত ঝামেলা হচ্ছে কেন? তিথি ব্যাগটা দিচ্ছে না। হিয়া, একটা কাজ করো, ওর গালে জোরে একটা থাপ্পড় কষিয়ে দাও। চোখের পলকে তিথি হিয়ার গালে এত জোরে থাপ্পড় কষিয়ে দেয় যে গৌরব আর দীপ্ত এক মুহূর্তের জন্য ভয়ে কোঁকিয়ে ওঠে। এত জোরে কে মারতে বলেছে? তোমরা দেখো মেয়েটা মনে টরে গেল না তো। আর দিদি, ব্যাগটা নিয়ে আমার কাছে চলে আসো। অবচেতন হিয়ার কান থেকে হ্যাঁচকা টান মেরে ব্যাগটা নিয়ে তিথি অশোকের কাছে যায়। ব্যাগের ভেতর থেকে ফোনটা টেবিলে রেখে অশোক তিথিকে আদেশ দেয়, তিথি, এবার যাও,
রান্নাঘর থেকে দেশলাই নিয়ে আসো। গৌরব আর দীপ্ত হিয়াকে নিয়ে ব্যস্ত থাকায় তারা ভ্রূণাক্ষরও আঁচ করতে পারেনি অশোক এবার ঠিক কি করতে চাইছে। ও তিথি এসে গেছো? এবার ওই মোবাইলগুলো একটা একটা করে ভেঙে ফেলো আর ওই টাকার ব্যাগে আগুন ধরিয়ে দাও। কেউ বাধা দিতে এলে জ্বলন্ত দেশলাইটা তার দিকে ছুঁড়ে দেবে। আমি একটু বিশ্রাম নিই, অনেকটা সময় ধরে কথা বলতে হচ্ছে তো। তোমাকে যেমন যেমন বললাম ঠিক তেমন তেমন করো। কেউ বাধা দিতে এলে তার গায়ে তিথি তোর কি? গৌরব দীপ্তর হাত ধরে টেনে বসিয়ে দেয়। দীপ্ত, তুই কেন ভুলে যাচ্ছিস তিথি এখন একমাত্র স্কাউন্ডারটার কথাই শুনবে। আর আমরা যদি কেউ বাধা দিই না, তাহলে ও আমাদের আগুন দিতে দুবারও ভাববে না। গৌরব আর দীপ্ত অবচেতন হিয়াকে নিয়ে বসে বসে দেখতে থাকে তাদেরই চোখের সামনে তিথি একটার পর একটা ফোন মেঝেতে আছাড় মেরে মেরে ভেঙে ফেলছে। টাকা ভর্তি ব্যাগটায় আগুন ধরিয়ে দিচ্ছে। এই সুযোগে দীপ্ত গৌরবকে বলে, উই হ্যাভ টু ডু সামথিং। কি করবি? আমি ওই জানোয়ারটাকে খুন করব। কথাটা বলেই তিথি চোখ ফিরিয়ে সোফার পিছন থেকে গিয়ে আক্রমণ করে অশোককে। অশোক তার হাতের সামনে একটা ফুলদানি দিয়ে প্রতিঘাত করে দীপ্তকে। ব্যথায় দীপ্ত ছেড়ে দেয় অশোককে। অশোক গলা ছেড়ে বলে ওঠে, এই একরত্তি ছেলে মেয়েগুলোর কি সাহস! তবে চিন্তার কিছু নেই, তোমার এই ভুলের শাস্তি আমি তোমাকে দেব না। তোমাকে আমি মাফ করে দিলাম, তবে তোমার এই ভুলের সাজা পাবে তিথি। শুনেছি তুমি নাকি তিথিকে ভালোবাসো, তাই আজ তোমার ভালোবাসার পরীক্ষা তিথি দেবে। এ তিথি, নিজেকে জোরে জোরে চড় মারো, এত জোরে চড় মারো যাতে তোমার গাল ফেটে রক্ত বেরিয়ে যায়। আর চড় মারার সাথে সাথে হাসো, জোরে জোরে হাসো। শুরু করো। গৌরব আর দীপ্ত আর শুনতে পারে না। হাত দিয়ে তারা তাদের কান চেপে রাখে, কিন্তু তিথির হাসির সমস্ত পর্দা ভেদ করে ওদের মনে গিয়ে ধাক্কা দিচ্ছে। নিজেদের এতটা অসহায়, এতটা হেল্পলেস কোনোদিনও ওদের মনে হয়নি। দীপ্ত একটা চোখ তুলে দেখলো তিথির ঠোঁট ফেটে গল গল করে রক্ত পড়ছে। আর ওই অবস্থায় পৈশাচিক হাসি হাসছে। আর দেখতে পারল না দীপ্ত, ভয়ে দুঃখে চোখ বন্ধ হয়ে গেল তার। এই তিথি, এই ফুলদানির কাঁচের টুকরোটা রাখো নিজের কাছে। আর কেউ যদি আমাদের ধারে কাছে আসে তাহলে তার গলা চিড়ে দিও। হিয়ার জ্ঞান আসছে না। দিদির শক্তি আছে মানতে হবে। অশোক নিজের হাত ঘড়ির দিকে দেখলেন একবার। আর 1 ঘন্টা, তারপর তোমরা 3 জন মুক্ত। আমরা 3 জন মানে? আর তিথি? তিথিকে তোমরা আমার কাছে সমর্পিত করেছো। ও, তোমরা তো এত কঠিন বাংলা বুঝবে না। সহজ করে বলি, তোমরা তিথিকে আমার হাতে দান করেছো। এই জানোয়ার! এই আবার ভুল করছো। তোমার একটা আঘাত তিথির কাছে 10 গুণ হয়ে ফিরবে। আজকেই সেই রাত, আজই আমার ছেলেকে ফিরে পাবো আমি। তোমার বন্ধু তো অনেক ভাগ্যবতী, সারা রাত পুজো চলবে, তাই এখন এত বকতে পারছি না। তোমরা একটু খেয়াল রেখো তো আমি ঘুমের মধ্যে নাক ডাকি কিনা। কথাটি বলেই ওই সোফাতেই নিদ্রামগ্ন হয় অশোক। পাশে দারোয়ানের মতো হাতের কাঁচের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছে তিথি। গৌরব দীপ্তর কাছে এসে বলে, মাথা গরম করে না, মাথা খাটিয়ে তিথিকে বাঁচাতে হবে।
এটাই এখন একমাত্র উপায়। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না রে। তিথি এইভাবে। হে দীপ্ত, দীপ্ত প্লিজ কাঁদিস না, এটা কাঁদার সময় নয়, এটা মাথা লাগানোর সময়। বলছি তুই এখানে হিয়া আর তিথির কাছে থাক, আমি আসছি। কোথায় যাবি? কি করে যাবি? তিথির হাতে কাঁচের টুকরো। লেট মি হ্যান্ডেল ইট প্লিজ। গৌরব নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সেটা দেখেই তিথি আক্রমণাত্মক দৃষ্টিতে তাকিয়ে দেখে গৌরবের দিকে। তিথি, ওয়াশরুম যাব। তিথির আগে শুধু রিরি করতে থাকে আর হাতের অস্ত্র নিয়ে তেড়ে যায় গৌরবের দিকে। আমি তোদের দিকে যাব না, প্রমিস। আমাকে ওয়াশরুম যেতে দে। উনি বলেছিলেন তোদের দিকে যাওয়া বারণ, কিন্তু এটা তো বলেননি ওয়াশরুম যাওয়া বারণ। তো আমি একটু ওয়াশরুম যাব। কথাটা শোনার পর তিথি এবার একটু নরম হয়, পিছিয়ে আসে সে। এই সুযোগেই গৌরব যায়, কিন্তু গৌরব কোথায় যায় সেটা ক্রমশ প্রকাশ্য। কোথায় গিয়েছিলিস তুই? আমি তো ভেবেছিলাম। সুযোগ বুঝে পালিয়ে গেছি, তাই তো? না, ঠিক সেটা নয়। এসব ছাড়, এখন আমাদের অনেক কিছু করতে হবে। গেট রেডি। দীপ্ত গৌরবের কোনো কথাই বুঝতে পারে না। এরই মাঝে বিশাল একটা হাই তুলে আর ভাঙতে ভাঙতে ঘুম থেকে উঠে বসেন অশোক। বাবা, তোমাদেরও তো বাধ্য থেকে ভালো লাগলো। যাক, তোমরা তিনজন এখন আসতে পারো, তোমাদের কাজ হয়ে গেছে। ফিরলে আমরা চারজনই ফিরবো। তুমি বড্ড জেদি তো হয়েছ। তোমার মা বাবাকে কেন সন্তান হারার কষ্ট দিতে চাইছো? ওকে তো আমি। দীপ্ত, দীপ্ত, দেখ দেখ দেখ, আপনি বাঁচলে বাপের নাম। আমরা তিথির জন্য তিনজন মরবো নাকি? এসব কি বলছিস তুই? গৌরব দীপ্তকে চোখের ইশারায় শান্ত হতে আর ওর প্রতি বিশ্বাস রাখতে বলে। তারপর আর কোনো কথা না বাড়িয়ে ওরা তিনজন গুটি গুটি পায়ে আগমন থেকে বেরিয়ে আসে। হিয়া তখনও নিজের সম্পূর্ণ জ্ঞানে নেই। অশোক নিজের হাতে আগমনের সদর দরজা বন্ধ করে দেয়, আর শেষবারের মতো তারা শুধু শুনতে পায় অশোক তিথিকে বলছে, তিথি, তোমার বন্ধুরা চলে যাচ্ছে, একবার শেষবারের মতো ওদের দেখে কিনতে দাও, আর চলো আমার সাথে, পুজোয় বসতে হবে। দীপ্ত বন্ধ হয়ে যাওয়া সদর দরজার আড়াল থেকে একটি বার তিথিকে দেখল। তিথি যেন দীপ্তর দিকে তাকিয়েই কাঁদছে। দীপ্তর মনে হলো ছুটে যায় সে, নিজের প্রাণের বিনিময়ে হলেও তিথিকে সে ফিরিয়ে আনবেই। কিন্তু বাঁধ সাধল গৌরব। এবার কি করবি তুই? কিভাবে বাঁচাবি তুই তিথিকে? তোকে যখন বলেছি আমরা তিথিকে নিয়ে ফিরবো, তো তিথিকে নিয়েই ফিরবো। তখন আমি ওয়াশরুমের বাহানা করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে পাইপ বেয়ে দোতলায় উঠি। দোতলার যা পরিস্থিতি, সেখানে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। গৌরব নিজের পরিকল্পনা দীপ্তকে বলতে থাকে। অন্যদিকে দোতলার যে ঘরটার কথা গৌরব বলছিল, সেই ঘরে অশোক তিথিকে নিয়ে আসে। জেল যেমন দেখতে হয় ঠিক তেমন, পার্থক্য শুধু একটাই, 5টা জেলে প্রায় 15 জন মেয়ে তিথির মতো অবশ হয়ে আটকা পড়ে রয়েছে ওই শয়তানটার কবলে। চারিদিকে শুধু লাল আলো জ্বলছে, মাঝে অগ্নিকুণ্ডলিয়া, ঠিক তার সামনে একটা দেবী মায়ের মূর্তি। কিন্তু এনার সাথে সচরাচর কেউই পরিচিত নয়। কিন্তু একটু নজর সরালেই দেখা যাবে ঠিক ওই ঠাকুর মূর্তিটির পাশেই একটা মানব কঙ্কাল পড়ে রয়েছে। অশোক বলতে শুরু করে, আমার ছোট ছেলে অলোকেশ, অজানা ভাইরাসে আমার ছেলেটার সারা শরীর পচে গলে যায়। কেউ ওর ধারে কাছে ঘেঁষতো না, ওর সাথে কেউ ভালো করে ব্যবহার করতো না। সারাটা জীবন তাচ্ছিল্য পেয়ে গেল আমার ছেলেটা। এই তোমরা 16 জন, তোমরাও কিন্তু ওকে তাচ্ছিল্য করতে। তোমাদের তো অনেক বাছাই পরিষ্কার অপরিষ্কারের বিচার,
এবার আমার ওই পচা গলা দেহের ছেলের শরীরের প্রাণ সঞ্চার করতে তোমরা 16 জন নিজেদের অগ্নি আহুতি দেবে। আজ আমি আমার ছেলের প্রাণ আর সম্মান দুই ফিরিয়ে দেব। তোমাদের মতো নাক সিটকিয়ে থাকা মেয়েদের জীবনের বদলে আমার ছেলে অলোকেশ ফিরে আসবে। সবাই বলো জয় মা। অশোক এক পা করে ওই দেবী মূর্তির দিকে এগিয়ে যান। একটা সিঁদুর ভর্তির থালা নিয়ে এগিয়ে আসেন তিথির দিকে। তিথির ললাটে সিঁদুরের টিকা পরিয়ে বলেন, আমি 3 বার জয় মা বলবো, তোমরা এক ধাপ করে আগুনের কাছে এগিয়ে যাবে। যেই 4র্থবার জয় মা বলবো, তোমরা সবাই আগুনে চাপ দেবে। তাহলে তোমাদেরও মুক্তি আর আমার ছেলেরও। এবার আপনার মুক্তির কি হবে? কি দেখছেন? একবার পিছনটা ফিরে দেখুন। এবার অশোকের উজ্জ্বল চোখের চাহনি ধোঁকা খেল। তার ভুরুদয় কুঁচকে গেল। এই গলার স্বরটা উনি চেনেন, আর তার থেকেও বড় কথা, এই ঘরে তার অনুমতি ছাড়া আর কেউ কিভাবে আসতে পারে? বিস্ময়ের পিছনে ফিরে তাকালেন অশোক। কি দেখছেন? আমি হিয়া? কি ভেবেছিলেন আমি মরে গেছি? প্রমিস যখন করেছি তখন তিথিকে নিয়েই আমরা ফিরবো। মেয়েদের বেশি সাহস ভালো নয়। কথাটা বলেই অশোক তেড়ে এগিয়ে আসছিলেন হিয়ার দিকে। ঠিক সেই মুহূর্তে হিয়া বলে ওঠে, আমার দিকে আসার আগে আমার হাতটা খেয়াল করে নেবেন। এই বোতলে অ্যাসিড আছে, আর এক পা বাড়ালে আমি অ্যাসিডের বোতলটা আপনার ছেলের কঙ্কালে ঢেলে দেবো। অ্যাসিডের যা উর্বরতা, তাতে কঙ্কালটা ছাই হতে তো কয়েক মিনিট লাগবে মাত্র। এবার আপনি বুদ্ধিমান। ভয় গুটিয়ে যায় অশোক। সে তিথিকে বলে ওঠে, দিদি তোমার বন্ধুকে মারো, আর মারতে না পারলে নিজেই আগুনে চাপ দিয়ে দাও। তিথিও অশোকের কথা মতো পা বাড়াতেই যাচ্ছিল। ঠিক সেই সময় পিছন থেকে দীপ্ত ওকে চেপে ধরে, আর গৌরব পিছন থেকে তিথির মুখ বেঁধে দেয়, যাতে তিথি কামড়ে আক্রমণ করতে না পারে। তিথি ছটফট করতে থাকে। অশোক নিজের পকেটে হাত দিয়ে কিছু একটা খুঁজতে যায়। ঠিক সেই মুহূর্তে গৌরব বলে ওঠে, ওই 5টা জেলের চাবি খুঁজছেন? চাবি তো আপনি পাবেন না, কারণ সেটা আমার কাছে। আমাকে বোকা বানালেই হলো? তো তোমার কাছে চাবি যাবে কিভাবে? আপনাকে দেখে বোকা মনে হওয়ার কিছু নেই, আপনি আদতে বোকাই। দীপ্ত আপনাকে প্রাণে মারতে না পারলেও আপনাদের হাতাহাতিতে সোফার তলায় আপনার জামার পকেট থেকে চাবিটা পড়ে যায়। সেটা আমি দেখতেও পাই। আমি তখনও জানতাম না ওটা কিসের চাবি, শুধু মন বলছিল এই চাবিটাই হয়তো তিথিকে বাঁচাতে সাহায্য করবে। তাই দীপ্তকে থামানোর উদ্দেশ্যে আপনার কাছে গিয়ে চাবিটা আপনার পায়ের কাছ থেকে কুড়িয়ে নিই, কিন্তু আপনি টেরই পান না। ওভার কনফিডেন্স। কি চাও তোমরা? এই যে এটাই হচ্ছে আসল প্রশ্ন। কি চাই আমরা? এই 16 জনকে মুক্তি করুন এক্ষুনি, ওদের স্বাভাবিক করুন। এটা আমি করতে পারবো না। না কিছুতেই না। না হিয়া, দে অ্যাসিড ঢেলে। না। আচ্ছা এটা করতে পারি। আমি তিথিকে ফিরিয়ে দিচ্ছি। তোমরা যাও, তোমার বন্ধুকে নিয়ে যাও। চৈত্র সেলের কাপড় বিক্রি করছেন? আমরাও তাই করি তাহলে। এই গোটা কঙ্কালটা না, শুধু খুলিটা পুড়িয়ে দে তুই। না আমি বলছি। এক মিনিট এইভাবে নয়। ঠিক মজা আসছে না। যেভাবে হেসে হেসে তিথিকে বেগুন খেতে বলেছিলেন, পিঁপড়ে মারতে বলেছিলেন, নিজেকে থাপ্পড় মারতে বলেছিলেন, ঠিক ওইভাবে বলুন, 32 পাটি বের করে। সেই মুহূর্তে ভাগ্যের চাকা সম্পূর্ণই ঘুরে গেল। সারা সন্ধে জুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়া সেই অশোক অসহায়ের মতো চোখের জল নিয়ে হাসতে হাসতে বলছে, তোমরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাও। ওটাতেই তোমাদের মুক্তি।
দীপ্ত বুঝতে পারে তিথি ঝিমিয়ে আসছে। ওদের কোলে ঢলে পড়েছে তিথির অবসন্ন আঘাতপ্রাপ্ত শরীরটা। জেলে আটকে থাকা বাকি মেয়েদের ওই একই অবস্থা। খানিকভাবে চোখ তুলে তাকায় তিথি, সেই পুরনো তিথি, আগের তিথি। এরই মধ্যে গৌরব দেখতে পায় অশোক দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে হিয়ার দিকে। সঙ্গে সঙ্গে গৌরব ছুটে গিয়ে আটকায় অশোককে। খেলাটা তুমি শুরু করেছো, শেষটা আমি করব। হিয়া, বাবাকে মুক্তি দিয়ে দে। অশোকের ছেলের কঙ্কালে অ্যাসিড ঢেলে দিতে উদ্যত হয় হিয়া, কিন্তু ঠিক সেই মুহূর্তে হিয়ার হাত ধরে তিথি। তবে এবার হিয়াকে বাধা দিতে নয়, নিজের হাতে তার অপরাধীকে শাস্তি দিতে। অশোকের সামনে তার ছেলের কঙ্কালে অ্যাসিড ঢেলে দেয় ওরা দুজন। নিমেষের মধ্যে ওই কঙ্কাল ভস্মে পরিণত হয়ে যায়। জড়বস্তুর মতো মেঝেতে বসে পড়ে অশোক। এবার এই ভস্মটা গঙ্গায় দিয়ে এসো, তাতে তোমার ছেলের আত্মাও শান্তি পাবে। ওকে আর কিছু বলিস না, ও নিজের শেষটা নিজের চোখে দেখেছে। ওর যে শাস্তি পাওয়ার ও পেয়ে গেছে। আগমন থেকে বেরোনোর সময় একটা প্রচন্ড চিৎকারের আওয়াজ পায় ওই চার বন্ধু। ওরা বুঝতে পারে অশোক নিজের এই পরিণতি মেনে নিতে না পেরে নিজেই নিজেকে আহুতি দিলেন। ওরা চারজন এক দীর্ঘশ্বাস ছেড়ে আগমন থেকে বেরিয়ে আসে। সেই রাতে ওই 15 জন মেয়েকে উদ্ধারও করা হয়। এটাই ছিল দীপ্ত, তিথি, গৌরব আর হিয়ার জন্মদিনের সবচেয়ে সেরা উপহার।